প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমু মামা। সম্পূর্ণ বইটি আমরা ৩ পর্বে ভাগ করেছি। আজ শুনবেন প্রথম পর্ব। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। টগরদের বাড়িতে আজ সন্ধ্যায় ধুন্ধুমার কাণ্ড হবে। একজনকে ছ্যাঁচা দেওয়া হবে। সে একজন ভয়ঙ্কর একটা অপরাধ করেছে। এমন ভয়ঙ্কর অপরাধ যে বাড়ির সবার মুখ গম্ভীর। ছেঁচা দেওয়ার আয়োজন সকাল থেকেই চলছে। আনুষ্ঠানিক শাস্তি তো আয়োজন লাগে। ছেঁচা দেবেন টগরের বড় চাচা চৌধুরী আজমল হোসেন। চৌধুরী আজমল হোসেন ছোটখাটো মানুষ। একসময় হাইকোর্টে ওকালতি করতেন, এখন করেন না। বছরখানেক আগেও তার মাথা ভর্তি সাদা চুল ছিল, এখন সব পড়ে গেছে। টগরের খুব ইচ্ছে করে তাকে টাকলু চাচা ডাকতে, সেটা সম্ভব না। চৌধুরী আজমল হোসেন সব সময় হাসি হাসি মুখ করে থাকেন, নিচু গলায় কথা বলেন। তাকে দেখে মনে হয় তিনি বেশ আনন্দে আছেন। তারপরও সবাই তাকে ভয় পায়। টগরের ধারণা এ বাড়িতে আসবাবপত্রও তাকে ভয় পায়। যে ইজি চেয়ারে তিনি বেশিরভাগ সময় শুয়ে থাকেন, মোটা মোটা ইংরেজি বই পড়েন, সেই ইজি চেয়ার তাকে ভয় পায়। যেই বইটা তিনি পড়েন সেই বইটাও ভয় পায়। ইজি চেয়ারে শোয়ার সময় যে টুলে তিনি পা তুলে রাখেন সেই টুলও তাকে ভয় পায়। চৌধুরী আজমল হোসেন এ বাড়ির প্রধান বিচারক। টগরদের বাড়ির যে কোনো অন্যায়ের বিচার তিনি করে থাকেন। তার কথার উপর কথা বলার সাহস কারোরই নাই, শুধু একজনের আছে, তিনি টগরের দাদিয়া। তবে তার খুব শরীর খারাপ বলে তিনি বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকেন, কারোর সঙ্গেই কথা বলেন না। কেউ তার ঘরে ঢুকলে তিনি কড়া গলায় বলেন, এ সাই কি? এই ছাগলা কি চায়? এ আমার ঘরে ঢুকছে কি জন্যে? আমার ঘরে কি সোনার খনি আছে? আজ যাকে ছেঁচা দেওয়া হবে সে টগরের ছোট মামা। তার নাম শুভ্র। খুবই ভালো ছাত্র। এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। ফার্স্ট সেকেন্ড কিছু একটা হবে, অবশ্যই হবে। কিছু ছেলে মেয়ে আছে যারা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড না হয়ে থাকতে পারে না। পরীক্ষা দিলেই হয় ফার্স্ট নয় হয় সেকেন্ড। শুভ্র হলো সেরকম। সে এসএসসি পরীক্ষাতে ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছিল। সব পত্রিকায় তার ছবি ছাপা হয়েছে। চোখ টেরা এক ছেলে ভ্যাবলার মতো তাকিয়ে আছে, এরকম ছবি। শুভ্র টেরা না, তবে ছবি তোলার সময় সে কিছু একটা করে দুটা চোখের মণি একসঙ্গে নিয়ে আসে। ছবি ডেভেলপ করলে দেখা যায় সে টেরা। শুভ্র যে পরীক্ষা দিলেই ফার্স্ট সেকেন্ড হয়, এই প্রতিভায় টগর মুগ্ধ না। সে মুগ্ধ ছোট মামা টেরা হবার ক্ষমতা দেখে। যে ভয়ঙ্কর অপরাধের কারণে শুভ্রকে আজ সন্ধ্যায় শাস্তি দেওয়া হবে তা হল, গত বুধবার সকাল 11টায় হলুদ পাঞ্জাবি পরে সে হিমু হয়ে গেছে। টগরকে ডেকে বলেছে, এখন থেকে আমাকে ছোট মামা ডাকবি না, হিমু মামা ডাকবি। হিমু হওয়ার ব্যাপারটা ঠিক কি টগর জানে না। এইটুকু শুধু জানে, যারা হিমু হয় তাদের খালি পায়ে হাঁটাহাঁটি করতে হয়, কটকটে হলুদ রঙের পাঞ্জাবি পরতে হয় এবং বেশিরভাগ সময় জ্ঞানী জ্ঞানী কথা বলতে হয়। কেউ কিছু জিজ্ঞেস করলে মিষ্টি করে হাসতে হয়। হিমু হওয়া এমন কোনো বড় অপরাধ বলে টগরের মনে হচ্ছে না। তবে বড়দের কাছে নিশ্চয়ই বিশাল অপরাধ। তা না হলে এমন আয়োজন করে বিচার সভা বসবে না। বড় চাচা নিজে এসে বলে গেছেন, শুভ্র, তুমি আজ ঘর থেকে বের হবে না, সন্ধ্যার পর তোমার সঙ্গে কথা আছে। টগরের ছোট মামা বলল, কি কথা, এখন বলুন। বড় চাচা বললেন, কথা সবার সামনে হবে, সবাইকে সন্ধ্যার পর থাকতে বলেছি। আমি কি কোনো অন্যায় করেছি? ন্যায় করেছ নাকি অন্যায় করেছ
সেই বিবেচনাও তখন হবে। ন্যায় অন্যায় একটা আপেক্ষিক ব্যাপার। তোমার কাছে যা ন্যায়, অন্যের কাছেই হয়তো তা অন্যায়। শুভ্র গম্ভীর গলায় বলল, ঠিক আছে। সন্ধ্যা না হওয়া পর্যন্ত আমি যেখানে বসে আছি সেখানেই বসে থাকব, নাড়াচাড়া করব না। সন্ধ্যা হবার পর আমাকে ডেকে নেবেন। চৌধুরী আজমল হোসেন বললেন, তোমাকে এখানে বসে থাকতে হবে না। তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যেতে পারো। শুধু সন্ধেবেলা আমার ঘরে চলে আসবে। তোমার যা বলার তখন শুনব। শুভ্র বসে আছে তার ঘরের বেতের চেয়ারে। তার বসার ভঙ্গির মধ্যে মূর্তি মূর্তি ভাব। টগর জানে তার ছোট মামা এই যে বসে আছে, সন্ধ্যা পর্যন্ত বসেই থাকবে। হিমুরা ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকার কাজ খুব ভালো পারে। এটা তাদের পারতে হয়। শুভ্রের ঘর আগে অনেক সাজানো গুছানো ছিল। খাটে ফোমের বিছানা ছিল, বিছানায় যশোরের সূচের কাজ করা নীল চাদর ছিল, টিভি ছিল, ভিসিডি প্লেয়ার ছিল, গান শোনার জন্য মিউজিক সিস্টেম ছিল। এখন কিছুই নেই। খাটের উপর মাদুর বিছানো, মাদুরের নিচে তুষক পর্যন্ত নেই, বালিশও নেই। কারণ হিমুরা আয়েশ করে ফোমের বিছানায় ঘুমোবে না, নিয়ম নেই। তারা যেখানে সেখানে ঘুমিয়ে পড়বে। মাথার নিচে বালিশ থাকবে না। প্রয়োজনে তারা থান ইটের উপর মাথা দিয়ে ঘুমাবে। শুভ্র অবশ্য মাথার নিচে থান ইট দেয় না, বড় একটা ডিকশনারি দেয়। ডিকশনারির নাম বঙ্গীয় শব্দকোষ। টগর তার মামার খুবই ভক্ত। অনেক কিছু সে তার মামার কাছে শিখেছে। কিছুদিন আগে শিখল 5 নম্বরে ফুটবলের সাইজ বুদবুদ বানানো। জয়েন্ট সাইজ বাবল বানানোর নিয়ম হলো, আধ বালতি পানিতে 3 কাপ ডিশওয়াশিং লিকুইড সাবান মেশাতে হবে। তরকারির চামচে 1 চামচ গ্লিসারিন মেশাতে হবে। তারপর 4-5 টুকরো বরফ মিশিয়ে পানিটা ঠান্ডা করতে হবে। এখন কাগজের নল বানিয়ে সেই নল পানিতে চুবিয়ে ফু দিলেই বিশাল বড় বড় বুদবুদ হবে। এই বুদবুদ ফট করে মরে যাবে না, অনেকক্ষণ ঘরের বাতাসে ঘুরঘুর করবে। শুভ্র বুদবুদ বানানো ছাড়াও এখন টগরকে শেখাচ্ছে কি করে ছবি তোলার সময় টেরা হওয়া যায়। জিনিসটা বেশ কঠিন। কপালের শিরায় হ্যাচকা টানের মতো দিতে হয়। তারপর তাকিয়ে থাকতে হয় নাকের ডগার দিকে। টগর এখনো শিখে উঠতে পারেনি, তার সময় লাগছে। টগর ছোট মামার সামনে গিয়ে দাঁড়ালো। মামাকে সে অত্যন্ত পছন্দ করে বলেই তার খুব খারাপ লাগছে। কেউ হিমু হলেই তার জন্য বিচার সভা বসাতে হবে। হিমু হওয়া কি খারাপ? হিমুরা তো কিছু করে না, শুধু হলুদ পাঞ্জাবি পরে ঘোরে। শুভ্র বলল, কিছু বলবি? টগর বলল, চা খাবে মামা? বুয়াকে বলে তোমার জন্য 1 কাপ চা নিয়ে আসি, কড়া করে, চিনি বেশি দিয়ে। শুভ্র বলল, চা ফা লাগবে না। হিমুদের এত আয়েশ করে চা খাওয়ার নিয়ম নেই। হিমুরা চা খায় না? খায়। রিকশাওয়ালা বা ঠেলাওয়ালাদের সঙ্গে খায়। অ্যারেস্ট হলে থানার ওসি বা কনস্টেবলের সঙ্গে খায়। হিমুরা অ্যারেস্ট হয়? বলিস কি, অ্যারেস্ট হবে না? হিমুদের জীবনের একটা অংশ কাটে জেল হাজতে। পুলিশের গুতা, বুট জুতার লাথি তাদের নিত্যসঙ্গী। কোনো অপমানই তাদের গায়ে লাগে না। টগর ইতস্তত করে বলল, এখন কি তোমার ভয় লাগছে মামা? শুভ্র বলল, ভয় লাগবে কেন? টগর বলল, এই যে আজ সন্ধ্যায় তোমার বিচার হবে, এই জন্য। তোমাকে হয়তো এ বাড়ি থেকে বের করে দেবে। শুভ্র ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, দিক বের করে। সবঠায় মোর ঘর আছে, আমি সেই ঘর ফিরি খুঁজিয়া। হিমুরা পৃথিবীর কোনো কিছুকে ভয় পায় না। হিমুদের প্রথম যে জিনিসটা জয় করতে হয় তার নাম হলো ভয়। তুমি ভয় জয় করেছ? সব ভয় এখনো জয় করতে পারিনি। যেমন ধর, উড়ন্ত তেলাপোকা এখনো ভয় পাই। অন্ধকার ঘরে ঘুমোতে পারি না, বাতি জ্বালিয়ে রাখতে হয়। এই 2টা ছাড়া বাকি ভয় মোটামুটি জয় করে ফেলেছি। তুই এখন আমার সামনে থেকে যা তো। যাব কেন? তোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। অকারণে কথা বলাও হিমুদের জন্য নিষিদ্ধ। সামনে থেকে যা। তবে 1 কাপ চা এনে দিতে পারিস।
তোর কাছ থেকে চায়ের কথা শোনার পর থেকে চা খেতে ইচ্ছা করছে। হিমুদের উচিত খাদ্য বিষয়ক সমস্ত লোভ জয় করা। এখনো পারছি না। টগর বলল, তুমি যে এতক্ষণ ধরে এক জায়গায় বসে আছো, তোমার খারাপ লাগছে না? শুভ্র বলল, খারাপ লাগার ব্যাপারটাই হিমুদের মধ্যে নেই। কোনো কিছুতেই তাদের খারাপ লাগে না। প্রচণ্ড শীতে তারা খালি গায়ে বরফের চাঙের উপর শুয়ে থাকতে পারে, আবার কম্বল গায়ে দিয়ে চৈত্র মাসের রোদে হাঁটাহাঁটি করতে পারে। ঠান্ডা গরম হিমুদের কাছে কোনো ব্যাপার না। হিমুরা শারীরিক বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত। টগর বলল, মামা, আমাকে কবে হিমু বানাবে? শুভ্র বিরক্ত গলায় বলল, তোর এখনো অনেক সময় লাগবে। সামান্য টেরা হওয়া শিখতে পারলি না, হিমু হবি কিভাবে? যা, চা নিয়ে আয়। টগর রান্নাঘরের দিকে গেল। টগরের মা সুলতানা মুরগির মাংস নিয়ে কি যেন করছেন। দুজন কাজের বুয়া তাকে সাহায্য করছে। সুলতানাকে খুবই হাসি খুশি দেখাচ্ছে। নিশ্চয়ই নতুন ধরনের কিছু রান্না করছেন। নতুন ধরনের রান্নাবান্না করার সময় তাকে খুবই হাসি খুশি দেখায়। তার জীবনের শখ, তিনি একটা রেস্টুরেন্ট দেবেন। রেস্টুরেন্টের নাম উনুন। সেই রেস্টুরেন্টে স্পেশাল আইটেম ছাড়া অন্য কোনো আইটেম থাকবে না। সুলতান স্পেশাল আইটেম রান্না খুব পছন্দ করেন। প্রায়ই তিনি স্পেশাল কিছু না কিছু বানাচ্ছেন। বেশিরভাগ সময়ই জিনিসটা হয় অদ্ভুত এবং খেতে বিস্বাদ। টগরের বাবা চৌধুরী আলতাফ হোসেন এমনিতে খুব হাসি খুশি মানুষ, একেবারেই রাগেন না। শুধু সুলতানা নতুন কিছু রান্না করেছেন শুনলে চট করে রেগে যান। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া যা হয় নতুন রান্না নিয়ে হয়। যেমন টগরের বাবা কোন একটা খাবার মুখে দিয়ে গম্ভীর গলায় বললেন, এটা কি? এই বস্তুটার নাম কি? সুলতান হাসি মুখে বললেন, ডেজার্ট। আপেল দিয়ে বানানো ডেজার্ট। আমেরিকানরা বলে অ্যাপেল টার্ট। ডেজার্ট তাহলে ঝাল কেন? সামান্য গোলমরিচ দিয়েছি, এই জন্য বোধহয় ঝাল হয়েছে। এরকম রাগি রাগি চোখে আমার দিকে তাকাচ্ছ কেন? খেতে ইচ্ছে না হলে খেও না। মিষ্টি জাতীয় একটা খাবার রান্না করেছ, এর মধ্যে ঝাল কেন? ঝাল দিয়ে কেউ মিষ্টি রান্না করে? চিৎকার করছো কেন? বললাম তো খেতে ইচ্ছে না হলে খাবে না। তোমাকে তো আমি সাদাসাদি করছি না। ঝাল রসগোল্লা, মিষ্টি গরুর মাংসের কালিয়া এসব বন্ধ করে নর্মাল কোনো রান্না রাখতে পারো না? সাধারণ ভাত, মাছ, আলু ভর্তা, ডাল। সাধারণ খাবার তো রোজই হচ্ছে, দু একটি স্পেশাল রান্না হবে না? না, হবে না। আবার যদি স্পেশাল কিছু রান্না করো, আমি অবশ্যই বাড়িঘর ছেড়ে চলে যাব। একেবারে বাড়িঘর ছেড়ে চলে যেতে হবে? হ্যাঁ, চলে যেতে হবে। বনে জঙ্গলে থাকবো, ঘাস লতা পাতা খাবো। তোমার টাটফাস্ট খেতে পারবো না। রান্না নিয়ে বাবা মায়ের ঝগড়া দেখে টগর অভ্যস্ত। এই ঝগড়া দেখতে তার ভালো লাগে। ঝগড়ার এক পর্যায়ে সে সব সময় বাবার পক্ষ নেয়। যদিও ছোট ছেলেদের উচিত মায়ের পক্ষ নেওয়া। ছেলেরা নেবে মায়ের পক্ষ, মেয়েরা নেবে বাবার পক্ষ। এটাই নিয়ম। টগরের নিয়ম মানতে ভালো লাগে না। আশেপাশে যত বেশি অনিয়ম হয় টগরের ততই ভালো লাগে। রান্নাঘরে মায়ের আনন্দিত মুখ দেখে টগরের মনটা খারাপ হয়ে গেল। বাড়িতে এত বড় বিচার সভা বসবে, অথচ কারোর কোনো মাথা ব্যথা নেই। মা কেমন হাসাহাসি করতে করতে মুরগির মাংস ছানাছানি করছেন। নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু বানাচ্ছেন। সুলতানা টগরের দিকে তাকিয়ে বললেন, রান্নাঘরে ঘুরঘুর করিস না তো। ছেলেপুলেকে রান্নাঘরে ঘুরঘুর করতে দেখলে আমার খুবই বিরক্ত লাগে। ঘণ্টাখানেক পরে আয়, মুরগির মাংসের মিষ্টি কাবাব খাইয়ে দেব। নতুন রেসিপি, কাশ্মীরে এইভাবে মুরগির মাংস রান্না হয়। টগর বলল, আমি মিষ্টি কাবাব খাবো না। খাবি না কেন? অবশ্যই খাবি। রসমলাই দেখলে হামলে পড়িস। মুরগির মিষ্টি কাবাব খেতে পারবি না? বাবার স্বভাব দেখি পুরোটাই পেয়েছিস। সামনে থেকে যা, ঘুরঘুর করিস না। আমি ঘুরঘুর করছি না, কাজে এসেছি। কি কাজ? ছোট মামা চা খাবে, চা দাও। সুলতানা ক্ষিপ্ত গলায় বললেন, ফাজিলটার নাম মুখে আনবি না। ওকে চা খাওয়াতে হবে না। ওর হিমুগিরি আগে বের হোক, তারপর চা। গা থেকে হলুদ পাঞ্জাবি খুলে কানে ধরে 10 বার উঠবোস করাবে, তারপর ফরমাস দিবে। হিমু হওয়া তো দোষের কিছু না মা।
দোষের না গুণের তা নিয়ে তোর সঙ্গে তর্ক করতে পারবো না। 2 আঙ্গুল ছেলে আমার সঙ্গে তর্ক করতে এসেছে। যা সামনে থেকে। টগর অনুনয়ের ভঙ্গিতে বলল, এমন করছো কেন মা? দাও না 1 কাপ চা বানিয়ে, চিনি দুধ বেশি। সুলতানা কঠিন গলায় বললেন, সামনে থেকে যাবি নাকি মুরগি মাখা হাতে একটা থাপ্পড় খাবি? টগর রান্নাঘরের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। ছোট মামা বেচারা চায়ের জন্য অপেক্ষা করছে, অথচ তাকে সে চা দিতে পারছে না। খুবই খারাপ ব্যাপার। টগর দ্রুত চিন্তা করছে কোনো একটা বুদ্ধি বের করা যায় কিনা। তার মাথায় কোনো বুদ্ধি আসছে না। যখন কোনো বুদ্ধির দরকার হয় না, তখন মাথায় নানা রকম বুদ্ধি আসে, আর যখন প্রয়োজন হয় তখন কোনো বুদ্ধিই আসে না। টগর ছোট মামার ঘরে চলে এলো। মামা ঠিক আগের ভঙ্গিতে বসে আছে, তবে চোখ বন্ধ। সে চোখ না খুলেই বলল, আমার চা কই? টগর এই প্রশ্নের জবাব না দিয়ে আবারও ঘর থেকে বের হয়ে গেল। তার কাছে মনে হলো সন্ধ্যা না হওয়া পর্যন্ত সে এই কাজই করবে। একবার নিজের ঘরে ঢুকবে, ছোট মামা বলবেন, চা কই? সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যাবে। আবার ঢুকবে, আবার বের হবে, আবার ঢুকবে, আবার বের হবে। আসা যাওয়া চলতেই থাকবে। ছোট মামার ঘর থেকে বের হয়ে এক সময় কি মনে করে যেন টগর দাদিয়ার ঘরের দরজার সামনে দাঁড়ালো। টগরের দাদিয়া তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠলেন, এ চাই কি? এই ছাগলা কি চায়? আমার ঘরে ঢুকছে কি জন্যে? আমার ঘরে কি সোনার খনি আছে? টগর বলল, দাদিয়া, আমি টগর। আমি তোমার ঘরে ঢুকিনি, দরজার বাইরে দাঁড়িয়ে আছি। তুই আমার দরজার সামনে দিয়া একবার যাস, একবার আসস। তুই তাঁতের মাকু হইছস? তোর ঘটনা কি? কোনো ঘটনা নাই। কেউ তোরা বকা দিছে? তুই কি আমার নালিশ করতে চাস? না। বকা দিলে আমারে তার নাম ক, আমি ব্যবস্থা নিব। আমি যতদিন বাচ্চা আছি, ছোট পোলাপানের উপরে বকা চলব না। কে তোরে বকছে? তোর মা? ডাক দেখি তোর মারে। মা বকে নাই। তাহলে বকছে কে? তোর বড় চাচা? হ্যাঁ, মাথা ছিলা বান্দর হইয়া বকা মাস্টার সাচ্ছে। যারে তারে হুমকি ধুমকি ডাক্তারে। দাদিয়া, আমাকে কেউ বকে নাই। না বকলে সামনে থেকে যা, ত্যাক্ত করিস না। টগর দাদিয়ার ঘরের সামনে থেকে চলে এলো। আর তখনই তার ভেতর থেকে দুঃখ দুঃখ ভাবটা পুরোপুরি চলে গেল। কারণ তার মাথায় একটা বুদ্ধি এসেছে। কিভাবে ছোট মামার জন্যে 1 কাপ চা জোগাড় করা যায়, সেই বুদ্ধি। দাদিয়ার সঙ্গে কথা না বললে মাথায় এই বুদ্ধি আসতো না। ভাগ্যিস সে কথা বলেছিল। টগর রান্নাঘরে মায়ের সামনে এসে দাঁড়ালো। গম্ভীর গলায় বলল, মা, চুলা কি বন্ধ? সুলতানা বললেন, চুলা বন্ধ না খোলা এটা দিয়ে তোর কি দরকার? শুধু শুধু বিরক্ত করা। টগর বলল, শুধু শুধু বিরক্ত করছি না, দাদিয়া চা খেতে চাচ্ছেন। সুলতানা অবাক হয়ে বললেন, বলিস কি? ওনার কি শরীর ঠিক হয়েছে নাকি? টগর বলল, শরীর ঠিক হয়েছে কি হয়নি আমি জানি না। দাদিয়ার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, দাদিয়া বললেন, টগর, এক্ষুনি তোর মাকে গিয়ে বল আমাকে কড়া করে 1 কাপ চা দিতে, চিনি বেশি। চিনি বেশি কি জন্যে? ওনার ডায়াবেটিস, উনি তো চায়ে চিনিই খান না। আমাকে যেটা বললেন আমি সেটা তোমাকে বললাম। হয়তো অসুখ থেকে সেরে ওঠার পর দাদিয়ার চিনি খেতে ইচ্ছা করছে। তুমি এক্ষুনি চা বানিয়ে আমার হাতে দাও। দাদিয়া আমাকে চা নিয়ে যেতে বলেছেন। অন্য কেউ নিয়ে গেলে চলবে না, উনি রাগ করবেন। রাগ করবেন কেন? রাগ করবেন কারণ অসুখ থেকে উঠার পর থেকে বড়দের কারোর মুখ দেখতে দাদিয়ার ইচ্ছা করছে না। শুধু ছোটদের মুখ দেখতে ইচ্ছে করছে। বড়দের মুখ দেখলেই রাগ লাগছে। দাঁড়া, চা নিয়ে যা। টগর জানে তার নামে 2টো পাপ লেখা হয়ে গেছে। মিথ্যে কথা বললে এমনিতেই পাপ হয়। সেই মিথ্যা মায়ের সঙ্গে বললে পাপ ডাবল হয়ে যায়। তবে এই পাপ কাটানোর বুদ্ধি টগরের আছে। এখন কোনো একটা ভালো কাজ করতে হবে, পাপ এবং পুণ্যতে যেন কাটাকাটি হয়ে যায়। ভালো কাজ কি করবে তা সে ঠিক করে ফেলেছে। তার বড় বোন নীলুর টেবিল থেকে তার অঙ্ক বইটা চুরি করে কোথাও লুকিয়ে রাখবে। আগামীকাল নীলুর অঙ্ক পরীক্ষা। বই খুঁজে না পেয়ে সে অস্থির হয়ে পড়বে। একসময় কান্নাকাটি শুরু করবে। তখন সে বইটা বের করে নীলুকে দেবে। এটা একটা ভালো কাজ। এই ভালো কাজে
আর আগের মন্দ কাজে কাটাকাটি হয়ে যাবে। -1 + 1 = 0। শুভ্র চায়ে চুমুক দিয়ে আনন্দিত গলায় বলল, টগর, চাটা ভালো হয়েছে। বাসার চা কখনো ভালো হয় না। আশ্চর্যজনকভাবে এটা হয়েছে। থ্যাঙ্কস। টগর বলল, ছোট মামা, তোমাকে আজ কি শাস্তি দেবে তুমি জানো? না, আমার মনে হয় বাড়ি থেকে বের করে দেবে। তা দেবে না, তবে আমি নিজেই বাড়ি থেকে বের হয়ে যাব। কেন? হিমুরা এক বাড়িতে বেশি দিন থাকতে পারে না। তাদের পথে পথে বেশি ঘুরতে হয়। জোছনা হলে বনে জঙ্গলে গিয়ে জোছনা দেখতে হয়। বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতে হয়। তাতে কি লাভ? গাধার মতো কথা বলিস না তো টগর। মানুষের জন্মেছিস, মানুষের মতো কথা বলবি। হিমুরা কি লাভ লোকসান হিসাব করে চলে? তারা কি বিজনেসম্যান? ব্রিফকেস হাতে নিয়ে ঘুরবে? কারোর সঙ্গে দেখা হলেই হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে তেলতেলে মুখে হাসবে? যা, আরেক কাপ চা নিয়ে আয়। এবারেরটাও যেন আগের মতো হয়। আর চা না খেলে হয় না? বেশি চা খাওয়া তো ভালো না। তোকে জ্ঞানীর মতো কথা বলতে হবে না। তোকে চা নিয়ে আসতে বলেছি, নিয়ে আয়। চা খেতে খেতে একটা রহস্য উদ্ধারের চেষ্টা করব। কি রহস্য? আমি যে হিমু হয়ে গেছি এটা তোর বড় চাচা কিভাবে জানলো? টগর বলল, এই বাড়িতে ওনার অনেক স্পাই আছে। বাড়ি গিজগিজ করছে স্পায়ে। শুভ্র বলল, তাই তো দেখছি। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, চা নিয়ে আয়। টগর অনাগ্রহের সঙ্গে রান্নাঘরের দিকে রওনা হলো। তার কেন জানি মনে হচ্ছে দ্বিতীয়বার চা চাইতে গেলেই সব ধরা পড়ে যাবে। টগরের বুক ঢিপ ঢিপ করছে। এর মধ্যে নীল আবার অতিরিক্ত রকমের হইচই শুরু করেছে। আমার অঙ্ক বই, আমার অঙ্ক বই। বাড়ি মাথায় তোলার মতো চিৎকার। টগরের খুবই বিরক্ত লাগছে। গলা ফাটিয়ে চিৎকার করলেই কি বই পাওয়া যাবে? যখন সময় হবে বই আপনা আপনি চলে আসবে। নীলুর চিৎকার শুনে বড় চাচা বের হয়ে এসেছেন। তিনি নীলুকে তার ঘরে ডেকে পাঠিয়েছেন। লক্ষণ ভালো মনে হচ্ছে না। বড় চাচার যে বুদ্ধি, তিনি নীলুর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বললে বুঝে ফেলতে পারেন অঙ্ক বই পাওয়া যাচ্ছে না কেন। কাজেই এখন যেটা করতে হবে তা হলো অঙ্ক বইটা এনে আগের জায়গায় রেখে দিতে হবে। বেশি দেরি করা যাবে না। টগর তাই করল। যেখানকার বই সেখানে। টগর অঙ্ক বই নীলুর পড়ার টেবিলে রেখে বড় চাচার ঘরের দিকে রওনা হলো। তার উদ্দেশ্য বড় চাচার সঙ্গে নীলুর কথাবার্তা যদি কিছু শোনা যায়। আড়াল থেকে অন্যের কথা শোনা খুবই অন্যায়, বিরাট পাপ হয়। এই কাজটা টগরের করতে হচ্ছে বাধ্য হয়ে। আড়াল থেকে কথা শোনার পাপ কাটান দেওয়ার জন্যে ছোটখাটো কোনো পুণ্য করতে হবে। পাপ করলেই পুণ্য করে সব সমান সমান রাখা। সে বড় চাচার ঘরের দরজার ওপাশে দাঁড়ালো। নীলু ফুপাচ্ছে। ফুপানোর শব্দ শোনা যাচ্ছে। বড় চাচা বললেন, ফুপানি বন্ধ কর নীলু। বই পাওয়া যাচ্ছে না, এটা এমন কোনো বড় ব্যাপার না যে তার জন্য ফুপিয়ে কাঁদতে হবে। রাজ্য ছেড়ে রাজা বনবাসী হলেও কোনো রানী এভাবে কাঁদে না। নীলু ফুপানি বন্ধ করল। কি বই পাওয়া যাচ্ছে না? অঙ্ক বই। আমি অঙ্ক করছিলাম। মাঝখানে 10 মিনিটের জন্য বাথরুমে হাত মুখ ধুতে গিয়েছি। ফিরে এসে দেখি বই নেই। বই হাওয়া হয়ে গেছে? হুম। তোমার কি কাউকে সন্দেহ হয়? না। বই খুঁজে না পাওয়ার ঘটনা তো তোমার ক্ষেত্রে আগেও ঘটেছে। কিছুদিন পরপরই তো শুনি তোমার এই বই পাওয়া যাচ্ছে না, ওই বই পাওয়া যাচ্ছে না। জি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর যখন সবাই হাল ছেড়ে দেয় তখন আবার বই খুঁজে পাওয়া যায়। জি। রহস্যটা কি? জানি না বড় চাচা। তোমার পড়ার ঘরে যাও, দেখো বই আবার ফিরে এসেছে কিনা। জি, আচ্ছা। যদি বই ফিরে না আসে তাহলে ড্রাইভারকে নিউ মার্কেটে পাঠাও। সে বই কিনে আনবে। বইয়ের শোকে মরা কান্না কাঁদতে হবে না। বই মারা যায়নি, বই জীবিত আছে। জি, আচ্ছা। আমার ধারণা বই নিয়ে এই রসিকতা কে করেছে তা আমি বুঝতে পারছি। তুমি টগরকে একটু আমার কাছে পাঠাও। বড় চাচার কথা শুনে টগরের বুক ধক করে উঠল। কি সর্বনাশ! কাজটা যে সে করেছে এটা কি বড় চাচা ধরে ফেলেছেন? টগর অতি দ্রুত তার গোপন জায়গায় চলে গেল।
এই মুহূর্তে বড় চাচার সামনে পড়ার কোনো মানে হয় না। এ বাড়িতে টগরের একটা গোপন জায়গা আছে। গোপন জায়গার খবর এ বাড়ির কেউই জানে না। টগরের ধারণা কেউ কোনোদিন জানতেও পারবে না। গোপন জায়গাটায় ছাদের সিঁড়িঘর দিয়ে যেতে হয়। সিঁড়িঘরের সঙ্গে যে বাথরুম, সেই বাথরুমের ফল সিলিং হলো টগরের গোপন জায়গা। ফল সিলিং বানানো হয়েছিল টুকিটাকি জিনিস রাখার জন্য। টগর সব পরিষ্কার করেছে। কাউকে কিছু না জানিয়ে সে জায়গাটা সুন্দর করে সাজিয়েছে। ছাদের মতো জায়গাটায় চাদর বিছানো আছে, বালিশ আছে, পানির বোতল, চিপস সবই আছে। অনেক গল্পের বই আছে। গুজবামের 10টা বই, হ্যারি পটারের 2টো, অনেকগুলো লেগোর সেট আছে। একটা আছে মেকানো সেট। ছবি আঁকার জন্য খাতা আছে, পেন্সিল আছে। এসব ছাড়াও কার্ডবোর্ডের একটা বাক্স আছে। বাক্সটার উপরে লাল মার্কার দিয়ে লেখা থিপ বক্স, চোর বাক্স। এই বক্সে টগর কিছু চুরি করা জিনিস অল্প কিছু দিনের জন্য লুকিয়ে রাখে। যেমন তার বাবাকে কে যেন একটা লাইটার দিয়েছিল। বোতাম টিপলেই আগুন বের হয় এবং বাজনা বাজে। এই লাইটারটা টগর চুরি করে এনে তার থিক বক্সে রেখে দিল। কিছুদিন লাইটার নিয়ে খেলা, আবার এক সময় বাবার কোটের পকেটে রেখে দিল। টগরের বাবা খুবই অবাক হয়ে বললেন, আশ্চর্য কাণ্ড, লাইটারটা পাওয়া গেছে। কাজের বুয়া দুজনকে খামাকা সন্দেহ করেছি। ছি ছি, আমার পকেটেই ছিল। চোর বাক্সে কোনো জিনিসই টগর বেশি দিন রাখে না। শুধু দাদিয়ার দাঁতের পাটি 1 সপ্তাহ রেখে দিয়েছিল। চারিদিকে এমন হইচই শুরু হলো। সবার এক কথা, দাঁত কে নেবে? দাঁত কি চুরি করার জিনিস? দাঁত কে নিল? এই বিষয়ে অনেক থিওরি বের হলো। টগরের বাবা বললেন, ইঁদুরের কাণ্ড, ইঁদুর নিয়েছে। এই শুনে সুলতানা বললেন, এত বড় দাঁত কি ইঁদুরের মুখে লাগাবে? ইঁদুর কেন নেবে? টগরের বাবা সুলতানার কথা শুনে রেগে গিয়ে বললেন, আমার সঙ্গে রসিকতা করবে না প্লিজ। সেই দাঁত 1 সপ্তাহ পর টগর রেখে দিল বড় চাচার টেবিলের ডয়ারে। এই নিয়েও কম হইচই হলো না। ডয়ারে দাঁত এলো কোথা থেকে? নানা গবেষণা, নানা আলোচনা, গুজগুজ ফিসফিস মিটিং। বাড়িতে হইচই হলে টগরের ভালো লাগে। তবে সে খুব ভালো করেই জানে তার পাপ হচ্ছে। এই পাপ কাটান দেওয়ার জন্যে তাকে পুণ্য করতে হবে। সে তখন পুণ্য করে। পাপ পুণ্যের হিসাব রাখার জন্যে তার একটা খাতা আছে। খাতার নাম পাপ পুণ্য খাতা। খাতায় পাপগুলো লেখা থাকে লাল মার্কারে, পুণ্যগুলো সবুজ মার্কারে। টগর জানালার দিকে পা রেখে তার গোপন জায়গায় উঠে সিলিংয়ের দরজা লাগিয়ে দেয়। একবার ভেতর থেকে দরজা লাগিয়ে দিলে কারোর বোঝার সাধ্যও থাকে না যে এখানে কেউ আছে। জায়গাটা একটু অন্ধকার, তবে কিছুক্ষণের মধ্যেই অন্ধকার চোখ সয়ে যায়। টগর তার গোপন জায়গায় বসে আছে, তার হাতে বড় একটা খাতা। এটা পাপপুণ্য খাতা না, অন্য খাতা। এই খাতায় তাদের বাড়ির প্রতিটি সদস্য সম্পর্কে কিছু লেখা আছে। লেখাগুলো টগরই লিখেছে। কিছুদিন পর পর সে লেখাগুলো পড়ে, সামান্য কাটাকাটি করে। আজ খাতাটা সে নিয়েছে আরো নতুন কিছু তথ্য যোগ করার জন্য। ছোট মামা যে গত সপ্তাহে হিমু হয়ে গেছে, এই কারণে আজ তার বিচার হবে, এই তথ্য খাতায় লেখা নেই। টগর খাতায় লেখা পড়তে শুরু করলো। সে পড়াশোনায় খুব ভালো, সব পরীক্ষায় এ পায়। বড় হয়ে সে ম্যাথ সায়েন্টিস্ট হবে। টগর, ইটস মি, স্ট্যান্ডার্ড 6 স্টুডেন্ট। খুব বুদ্ধিমান ছেলে, অতি ভালো, মিষ্টি স্বভাব। সে সবাইকে ভালোবাসে, তার কোনো খারাপ গুণ নেই। সপ্তাহে একদিন সে করে সবাইকে বিরক্ত করে, কারণ ওই দিন তার গানের টিচার আছেন, হারমোনিয়াম বাজিয়ে তাকে গান শেখান। নীলু, মাই সিস্টার, স্ট্যান্ডার্ড 7 স্টুডেন্ট। বুদ্ধি নেই, মন্দ, ঝগড়াটে স্বভাব, তার কোনো ভালো গুণ নেই। দাদিয়া, মাই গ্র্যান্ডমা, এজ 75, নেম ফাতিমা বেগম, ভেরি গুড লেডি। দাদিয়া খুব ভালো, শি ইজ এ প্লাস। দাদিয়া ছোটদের কখনো বকা দেয় না। কেউ যদি ছোটদের বকা দেয় তাহলে দাদিয়া তাকে বকা দেন।
দাদিয়ার শরীর খুবই খারাপ। সবার ধারণা উনি বেশি দিন বাঁচবেন না, কিন্তু আমি জানি দাদিয়া অনেক দিন বাঁচবেন। তবে দাদিয়া যেদিন মারা যাবেন সেদিন এই বাড়িতে মজার একটা ঘটনা ঘটবে। দাদিয়া যে লেপ গায়ে দিয়ে ঘুমান, সেই লেপ টুকরা টুকরা করে কেটে সবাইকে এক টুকরা করে উপহার দেওয়া হবে। ঘটনাটা খুব অদ্ভুত লাগলেও অদ্ভুত না, কারণ দাদিয়ার লেপে আছে টাকা। তিনি যখনই টাকা পেয়েছেন লেপের ভেতর সেলাই করে রেখে দিয়েছেন। সবাই মনে করে এই লেপে কম করে হলেও 1 থেকে 1.5 লক্ষ টাকা আছে। কাজেই লেপের একটা টুকরা পাওয়া মানে অনেকগুলো টাকা পাওয়া। আমি যে টুকরা পাবো সেখান থেকে টাকা বের করে লেগো কিনব। বড় চাচা, মাই আঙ্কেল, নেম চৌধুরী আজমল হুসাইন, ভেরি অ্যাংরি পারসন। আমার বড় চাচা খুবই রাগী। রাগের জন্য নোবেল প্রাইজ দেওয়ার ব্যবস্থা থাকলে তিনি অবশ্যই নোবেল প্রাইজ পেতেন। হি ইজ এ প্লাস ইন হট টেম্পার। তবে তিনি যে রাগী তা তাকে দেখে বোঝা যায় না, কারণ তিনি সব সময় হাসি হাসি মুখ করে থাকেন। বড় চাচা বাসায় যতক্ষণ থাকেন ততক্ষণই বই পড়েন। তিনি থাকেন এই বাড়ির দোতলায়, এই জন্যে ছোটরা কেউ দোতলায় যায় না। তিনি বিয়ে করেননি, ভাগ্যিস বিয়ে করেননি। বিয়ে করলে তার ছেলে মেয়ে হতো, সেই ছেলে মেয়েরাও তাকে ভয় করত। এই পৃথিবীতে ভয় পাওয়া ছেলে মেয়ের সংখ্যা বেড়ে যেত। টগর এই পর্যন্ত পড়ে খাতা নামিয়ে পাপ পুণ্য খাতাটা নিল। আড়াল থেকে বড় চাচার কথা শুনে যে পাপ হয়েছে সেটা লিখে ফেলা দরকার। পাপ নাম্বার 213। আড়াল থেকে বড় চাচার কথা শুনেছি। এর পাশেই সে লিখল পুণ্য নং 213। আড়াল থেকে বড় চাচার কথা শোনার পর পাপ কাটান দেবার জন্য এই পুণ্যটা করা হবে। এখনো করা হয়নি, তবে আজই করা হবে। বড় চাচার ঘর থেকে যে ম্যাগনিফাইং গ্লাসটা নেওয়া হয়েছে সেটা কোনো এক ফাঁকে বড় চাচার ডয়ারে রেখে দেয়া হবে। তিনি হারানো ম্যাগনিফাইং গ্লাস পেয়ে আনন্দ পাবেন, এতে পুণ্য হবে। মানুষকে আনন্দ দেওয়াতেই পুণ্য। টগর পাপ পুণ্যের খাতা ঠিক বক্সে রেখে সাবধানে তার গোপন জায়গা থেকে বের হয়ে এলো। সে ভেবেছিল তার জন্য বাড়িতে খোঁজাখুঁজি পড়বে। দেখা গেল সেরকম কিছুই না, কেউ তাকে খুঁজছে না। সে নীলুর ঘরে গেল। নীলু আনন্দিত গলায় বলল, এই টগর, আমি অঙ্ক বইটা পেয়েছি। টগর বলল, কোথায় পেয়েছিস? যেখানে হারিয়েছিলাম সেখানেই পেয়েছি। আমার কি ধারণা জানিস? আমার ধারণা কোনো ভূতের কাণ্ড। এই বাড়িতে ভূত আছে। কাজের বুয়ারও তাই ধারণা, সে নাকি ভূত দেখেছে। আমি ঠিক করেছি একদিন প্ল্যান চেট করে ভূত আনব। কবে? আমার পরীক্ষার পরে। ক্লাসের বন্ধুদের বলবো রাতে সবাই আমার সঙ্গে থাকবে। রাত 12টার পর ভূত নামানো হবে। তুই থাকবি? আমি ভূত ফুত বিশ্বাস করি না। ভূত যখন তোর কান মলে দেবে তখন বিশ্বাস করবি। টগর বলল, আজ যে ছোট মামার বিচার হবে তুই জানিস? নীলু বলল, জানি। বিচার দেখবি না? আমার বিচার দেখার শখ নেই। তাছাড়া ছোটরা বিচারে থাকতেও পারবে না। বিচার ফিচার আমার ভালোও লাগে না। আমি যে বইটা ফেরত পেয়েছি এতেই আমি খুশি। নীলুকে খুবই আনন্দিত মনে হচ্ছে। নীলুর আনন্দ দেখে টগরের ভালো লাগছে। নীলু যত আনন্দিত হবে টগরের পুণ্য হবে তত বেশি। আজ মনে হয় পাপের চেয়ে পুণ্য বেশি হয়েছে। সন্ধ্যার পর বিচার সভা বসার কথা। বিচার সভা বসতে বসতে 8টা বেজে গেল। খুবই আশ্চর্যজনক ঘটনা। টগরকে ডাকা হয়েছে বিচার সভায়। তার মতো ছোট মানুষকে বিচার সভায় কেন ডাকা হয়েছে কে জানে। টগর বসেছে বড় চাচার খাটে। ছোট মামাও একই খাটে বসেছেন, তবে অনেকখানি দূরে। তিনি এমনভাবে বসেছেন যে টগর তার মুখ দেখতে পাচ্ছে না। বড় চাচা আধশোয়া হয়ে তার বড় ইজি চেয়ারে বসেছেন। তার মাথার নিচে বালিশ, পায়ের উপর পাতলা চাদর, আরাম আরাম ভাব। টগরের বাবা মা বসেছেন পাশাপাশি বেতের চেয়ারে। চেয়ার দুটো বড় চাচার ঘরে থাকে না। বিচার সভা যখন বসে তখন আনা হয়। টগরের বাবার মনে হয় কোনো কাজ আছে। তিনি কিছুক্ষণ পর পর হাতের ঘড়ি দেখছেন। টগরের মা সুলতানা হাই তুলছেন। সুলতানা শুধু রান্নাবান্নার সময়
হাই তুলেন না, অন্য যে কোনো সময় হাই তুলেন। সুলতানার চিন্তাভাবনা বিচার সভাতে নেই। তার মন পড়ে আছে মুরগির মিষ্টি কাবাবে। মিষ্টি কাবাব বানানো হয়েছে। তিনি ঠিক করে রেখেছেন বিচার সভা শেষ হওয়ার পর সবাইকে সেই কাবাব খেতে দেওয়া হবে। বিচার সভার শেষে কাবাব খাওয়ার মতো পরিস্থিতি থাকবে কিনা এটা নিয়ে তিনি চিন্তিত। টগরের বাবা বললেন, ভাইজান, বড়দের মধ্যে টগর কেন? ওকে যেতে বলি? বড় চাচা বললেন, না, ওকে আমার প্রয়োজন। এই বলেই তিনি চোখ বন্ধ করলেন। বাইরের কেউ উপস্থিত থাকলে মনে করত উনি ঘুমিয়ে পড়েছেন। তাকে যারা ভালো মতো চেনে তারা জানে যে এটা তার একটা স্টাইল। জটিল কোনো কথা বলার আগে ঘুম ঘুম ভাব করবেন, হালকা নাক ডাকা টাইপ শব্দও করবেন, সবাইকে পুরোপুরি বিভ্রান্ত করে হঠাৎ ইজি চেয়ারে উঠে বসবেন। টগর সেই বিশেষ সময়ের অপেক্ষা করছে। তার ইচ্ছে করছে ছোট মামার মুখের ভাবটা দেখতে। সেটা সম্ভব হচ্ছে না, কারণ তার মুখ দেখা যাচ্ছে না এবং তিনি একবারও টগরের দিকে তাকাচ্ছেন না। টগর যেটা করতে পারে তা হচ্ছে সে যেখানে বসে আছে সেখান থেকে উঠে এসে ছোট মামার পাশে বসতে পারে। কাজটা করা ঠিক হবে কিনা সে বুঝতে পারছে না। বড় চাচা তাতে বিরক্ত হতে পারেন এবং বিরক্ত হয়ে বলতে পারেন, তোমার এখানে থাকার দরকার নেই, তুমি যাও, পড়াশোনা করো। টগর মনে প্রাণে বিচার সবাই থাকতে চাচ্ছে। ইজি চেয়ারে বড় চাচা হঠাৎ নড়ে উঠলেন, চোখ মেললেন, সবার দিকে একবার তাকিয়ে দৃষ্টি স্থির করলেন টগরের মুখের উপর। গম্ভীর গলায় বললেন, টগর আছিস? টগর বলল, জি বড় চাচা। তুই তোর ছোট মামা সম্পর্কে আমাকে গোপনে কি বলেছিস তা আবার বল, সবাই যেন শুনতে পায়। টগর হকচকিয়ে গেল। ছোট মামার হিমু হওয়ার সব খবর সে বড় চাচার কাছে সাপ্লাই করেছে। বড় চাচা যে এরকম মিটিং করে তার কথা ফাঁস করে দেবেন তা সে ভাবেনি। সবাই তাকালো তার দিকে, ছোট মামাও তাকালেন। তার চোখে বিস্ময়। বড় চাচা বললেন, চুপ করে আছিস কেন, বল। টগর বিড়বিড় করে বলল, ছোট মামা হিমু হয়ে গেছে। কি হয়ে গেছে? হিমু। টগর লক্ষ্য করল সবাই ছোট মামার দিকে তাকাচ্ছে, শুধু ছোট মামা তাকিয়ে আছে তার দিকে। বড় চাচা বললেন, হিমু হয়ে যাওয়ার ব্যাপারটা বল শুনি। টগর বলল, আমি বলবো? বড় চাচা বললেন, প্রথমে তুমি বলবে, তারপর হিমু সাহেবের মুখ থেকে শুনব। ইংরেজিতে একে বলে লিসেনিং ফ্রম দি হার্সেস মাউথ। টগর বলল, হিমুদের হলুদ পাঞ্জাবি পরতে হয় আর খালি পায়ে হাঁটাহাঁটি করতে হয়। বড় চাচা বললেন, কেন? টগর বলল, কেন সেটা হিমুরা জানে, আমি তো হিমু না, আমি জানি না। টগরের বাবা বললেন, ভাইজান, বাদ দিন তো, হিমু হওয়া মনে হচ্ছে বাচ্চাদের একটা খেলা। বড় চাচা বললেন, বাচ্চাদের খেলা বলে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। তুমি বোধহয় জানো না, হিমু কর্মকাণ্ডের অংশ হিসেবে এই বাড়ির ছাদে কয়েক টন মাটি তোলা হয়েছে। কি বলছেন ভাইজান? বড় চাচা শুভ্রের দিকে তাকিয়ে বললেন, শুভ্র, কি পরিমাণ মাটি তোলা হয়েছে তুমি একটা আন্দাজ দিতে পারবে? শুভ্র বলল, প্রতিদিন 200 টাকা করে আমি দুজন লেবার রেখেছি। এরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাদে মাটি তুলেছে। কতটুকু মাটি হয়েছে আমি জানি না। মাটি কেন তোলা হয়েছে? জোছনা দেখার জন্য। বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো। শুভ্র বলল, হিমুদের জোছনা দেখতে হয়। সাধারণ মানুষের জোছনা দেখা আর হিমুদের জোছনা দেখা এক না। তারা বিশেষভাবে জোছনা দেখে। যেমন পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে শুধু মাথা বের করে জোছনা দেখে, কিংবা মাটিতে গর্ত করে সেই গর্তে মাথা পর্যন্ত ডুবিয়ে জোছনা দেখে। ছাদে মাটি নেওয়া হচ্ছে গর্ত বানিয়ে জোছনা দেখার জন্য। জি। হলুদ পাঞ্জাবির ব্যাপারটা কি? হলুদ হলো বৈরাগ্যের রং, আগুনের রং। আগুন যেমন খাদ পুড়িয়ে সোনাকে শুদ্ধ করে, এই পোশাকও তাই করে। বড় চাচা হাত তুলে শুভ্রকে থামিয়ে দিয়ে বললেন, তোমার যুক্তিতে ভুল আছে। আগুন শুধু খাদ পোড়ায় না, আগুন সবকিছুই পোড়ায়। আর তুমি বলছো হলুদ বৈরাগ্যের রং, আগুনের রং। আমি যদি বলি হলুদ বিষটার রং, তাহলে কি ভুল হবে? বিষটা কি তা নিশ্চয় জানো। বিষটা হলো গু।
প্লেন অ্যান্ড সিম্পল গু, যার ইংরেজি নাম শিট। টগরের খুবই হাসি পাচ্ছে। সে চেষ্টা করছে না হেসে থাকতে। বড়দের কথার মাঝখানে ছোটরা হেসে ফেললে বড়রা খুবই রাগ করে। বড় চাচা বললেন, শুভ্র শোনো, তোমাকে আমি বুদ্ধিমান ছেলে হিসেবে জানতাম, স্মার্ট ছেলে হিসেবে জানতাম। তোমার বুদ্ধিশুদ্ধি যে বুড়িগঙ্গার পানিতে ধুয়ে মুছে চলে গেছে তা জানতাম না। তুমি নির্বোধের মতো আচরণ করছো। শুভ্র বলল, হলুদ পাঞ্জাবি পরেছি এই জন্যে কি আমি নির্বোধ? খালি পায়ে হাঁটছ এই জন্য নির্বোধ। ময়লা আবর্জনা ভর্তি রাস্তাঘাট, এর মধ্যে খালি পায়ে হাঁটার অর্থ হলো ইচ্ছে করে শরীরে ময়লা মাখা। বুঝতে পারছো কি বলছি? শুভ্র চুপ করে রইল, হ্যাঁসূচক মাথা নাড়ল না। অর্থাৎ সে যে বোকামি করছে এটা বুঝতে পারছে না। বড় চাচা বললেন, হিমু ঘটনা কি? আমি তা কিছুই বুঝতে পারছি না। যাই হোক শুভ্র, তুমি যেটা করবে, হিমুর ঘটনা কি, তুমি কেন হিমু হতে চাচ্ছ তা সুন্দর করে লিখে ফেলবে। আমি লেখাটা পড়ব। পড়ার পর তোমার সঙ্গে আরেকটা মিটিং হবে। টগরের বাবা বললেন, ছাদে যে মাটি তোলা হয়েছে সেই মাটির কি হবে? বড় চাচা বললেন, মাটি অবশ্যই নামিয়ে ফেলা হবে, তবে এই মুহূর্তে না। হিমুর ব্যাপারটা আমি আগে জেনে নিই, তারপর। শুভ্র বলল, আমি কি এখন যেতে পারি? বড় চাচা বললেন, হ্যাঁ, যেতে পারো। সুলতানা বললেন, আমি মুরগির মিষ্টি কাবাব বানিয়েছিলাম, কাশ্মীরের রেসিপি। কাশ্মীরের হাউসবোটে এই কাবাব আমি খেয়েছিলাম, এখনো তার স্বাদ মুখে লেগে আছে। ওদের কাছ থেকে রেসিপি নিয়ে এসেছি। কাবাব সার্ভ করে দিই? শুভ্র, কাবাব খেয়ে যেখানে ইচ্ছা যা। শুভ্র সুলতানার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আপা, তোমাকে আমি খুবই পছন্দ করি। তুমি মনে কষ্ট পাও এমন কিছু করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু হিমুরা সত্যি কথা বলে, তাতে যদি কেউ মনে কষ্ট পায় তারপরও বলে। ব্যক্তিগত সম্পর্ক হিমুদের কাছে কোনো ব্যাপার না। আপা শোনো, তুমি যে পরীক্ষামূলক খাবারগুলো বানাও তার সবই অখাদ্য, কেউ খায় না। খাবারগুলো ফ্রিজে থাকে, তারপর ফেলে দেওয়া হয়। একটা দরিদ্র দেশের খাবার তুমি এইভাবে নষ্ট করতে পারো না। তোমার মন রক্ষার জন্যে তোমার এই অখাদ্য মিষ্টি মুরগির কাবাব অনেকেই মুখে দেবে, আমারও এক টুকরা মুখে দেওয়া উচিত। কিন্তু হিমুরা কারোর মন রক্ষার জন্য কিছুই করে না, আমি একটা টুকরাও মুখে দেব না। টগর সঙ্গে সঙ্গে বলল, আমিও না, এবং বাবাও খাবে না। টগরের বাবা ছেলের কথায় সাই দিয়ে দ্রুত মাথা নাড়লেন। বড় চাচা ছোট একটা পিস মুখে দিয়ে বললেন, খেতে খারাপ হয়নি তো, ভালোই হয়েছে, তবে মিষ্টি বেশি হয়েছে। আমার আবার ডায়াবেটিসের ভাব আছে, মিষ্টি খাওয়া ঠিক হবে না। এই বলে যে ছোট্ট পিসটা মুখে নিয়েছিলেন সেটা সিল্কে ফেলে দুবার কুলি করে ফেললেন। টগরের বাবার সামনে যখন কাবাবের প্লেট ধরা হলো তখন তিনি সুলতানার দিকে তাকিয়ে বললেন, এই বস্তু তুমি নিজে খেয়েছ? সুলতানা বললেন, না। তুমি খাওনি কেন? যে রান্না করে সে খেতে পারে না। এরপর থেকে যে বস্তু তুমি রান্না করবে তা আগে নিজে আধা প্লেট খাবে, তারপর সার্ভ করবে। ছোট মামা ঠিক আগের জায়গায় ফিরে গেছেন, ঝিম ধরে বসে আছেন। তাকে দেখেই মনে হচ্ছে তিনি রেগে আছেন। টগর খুব ভালো করে জানে রেগে যাওয়া মানুষের আশেপাশে থাকা ঠিক না। তারপরও সে ছোট মামার সামনে গিয়ে দাঁড়ালো। গলার স্বর যথাসম্ভব করুণ করে বলল, ছোট মামা, তুমি কি রাগ করেছ? না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রেগে আছো। তুই ঠিক ধরেছিস, মনের ভেতর থেকে রাগটা সরিয়ে দিয়েছি, শরীর থেকে সরাতে পারিনি। পুরোপুরি হিমু এখনো হতে পারিনি। পুরোপুরি যারা হিমু হয় তারা কোনো কিছুতেই রাগ করে না। টগর বলল, কেউ যদি কোনো কারণ ছাড়া গালে ঠাস করে চড় মারে তাহলে হিমুরা রাগ করে না? আসল হিমুদের রাগ করা উচিত না। তাদের কি করা উচিত? যে চড় দিয়েছে তার দিকে তাকিয়ে হেসে ফেলে এমন কিছু বলা উচিত যা শুনলে পিলে চমকে যায়। সেটা কি রকম? সেটা কি রকম এখন বলতে পারছি না, এখন মাথায় আসছে না। যাই হোক, তুই এখন আমার সামনে থেকে যা। আমাকে হিমুর উপর একটা রচনা লিখতে হবে। পয়েন্টগুলো ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তুই বাতি নিভিয়ে হাওয়া হয়ে যা।
মশার ওষুধ দেব ছোট মামা? তোমাকে মশা কামড়াচ্ছে। কামড়াক, মশামাছি প্রকৃতির অংশ, বেঁচে থাকার অধিকার তাদেরও আছে। আমরা যদি হাঁস মুরগি মেরে রোজ খেতে পারি, ওরা কেন আমাদের সামান্য রক্ত খেতে পারবে না? মশার কামড়ে হিমুরা বিচলিত হয় না। টগর আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করল, বাঘের কামড়ে কি হিমুরা বিচলিত হয়? শুভ্র জবাব দিল না, চোখ বন্ধ করে ফেলল। শুভ্র ভেবেছিল ২০ থেকে ২৫ পৃষ্ঠার বিরাট একটা রচনা লিখবে। রচনার নাম হিমু। রচনায় অনেক পয়েন্ট থাকবে, কবিতার উদ্ধৃতি থাকবে, উপসংহার থাকবে। লিখতে গিয়ে দেখল সব এক পৃষ্ঠায় হয়ে গেছে। অনেক চিন্তা করেও এর বেশি সে কিছু লিখতে পারছে না। চৌধুরী আজমল হোসেন শুভ্রের হাত থেকে লেখাটা নিলেন। পরপর ২ বার পড়লেন। কিছুক্ষণ শুভ্রের দিকে তাকিয়ে থেকে আবার পড়লেন। হিমু, কে, কি ও কেন? কে? হিমু হলো উপন্যাসের একটি চরিত্র। কি? সে পকেটবিহীন হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে রাস্তায় রাস্তায় হাঁটে। কেন? হিমু সত্যের অনুসন্ধান করে। হলুদ পাঞ্জাবি এবং খালি পা তার বাইরের ব্যাপার, ভেতরে সে সত্য অনুসন্ধানী। শুভ্র বলল, আমি যাই? বড় চাচা বললেন, আচ্ছা যাও। তুমি কি নিশ্চিত হিমু সম্পর্কে যা বলার সব বলা হয়েছে? কিছু বাদ যায়নি? একটা ব্যাপার শুধু বাদ পড়েছে। সেটা কি? হিমুদের কিছু সুপার ন্যাচারাল ক্ষমতা তৈরি হয়, তারা ভবিষ্যৎ বলতে পারে। তুমি পারো? না, কারণ আমি পুরোপুরি হিমু হতে পারিনি। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা হিমু সিরিজের গল্প হিমু মামা। এই গল্পটি আমরা ৩টি পর্বে ভাগ করেছি। আজ শুনলেন প্রথম পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীতে কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।